মোহাম্মদ শিশির মনির, একটু আপনার কাছে জানতে চাই, গতকাল চাঁদপুর মুক্ত দিবসে চাঁদপুরে জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজি বলেছেন, আমাদের বাঁকা চোখে দেখবেন না, কারণ আমিও একজন সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম, আমি তখন ক্লাস 4-এ পড়ি। একটু আপনার কাছে জানতে চাই, এরকম কত সংখ্যক মুক্তিযোদ্ধার জামাতে রয়েছে? আসলে সঠিকভাবে আমি বলতে পারবো না এক্স্যাক্ট নাম্বারটা কি। তো আসলেও আমার কাছে মনে হয় যে ফরওয়ার্ড লুকিং হওয়া উচিত, আর ব্যাকওয়ার্ড লুকিং হয়ে অযথা সময় নষ্ট করার কোনো অর্থ হয় না। ক্রিয়েটিভিটি দেখান না, কার কি আছে, কে কী করবেন, কিভাবে করবেন, ল কস্টে কীভাবে করবেন, ইফেক্টিভ কিভাবে করবেন, করাপশন থেকে কিভাবে বের হবেন, এই করাপশন থেকে বের হয়ে নতুন প্রজন্মের সামনে সলিউশন কি দেয়া হবে। আজকেও আমি একটু আগে একটা মিটিং করে আসছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে। তাদের কাছে এগুলো কোনো বিবেচ্য বিষয় না। তারা জানতে চাচ্ছে ট্রাফিক জ্যাম কীভাবে সলভ হবে, তারা জানতে চাচ্ছে যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম কীভাবে সলভ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা জানতে চাচ্ছে যে এই যে আমরা বলছি প্রবলেম আইডেন্টিফাই করছি, এই কমপ্লেক্স প্রবলেমটা সলভ হবে কিভাবে, এবং এই সলভ হওয়ার ক্ষেত্রে তাদের পার্টিসিপেশন কীভাবে এনশিওর হবে, মেরিটোক্রেসি কীভাবে ইমপ্লিমেন্টেড হবে। একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়েছে, সে পরীক্ষায় অংশগ্রহণ করবে, স্মুথলি সে জব চায়। ওই ভেরিফিকেশান, ওই অমুকের ভাই, তমুকের চাচা, তমুকের দাদা, ফোন করো, এই করো, দে ডোন্ট লাইক ইট। যার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী তাকে প্লেসমেন্ট করো। খেলতে পারে তাকে খেলায় প্লেসমেন্ট করো, গাইতে পারে তাকে গাওয়ায় প্লেসমেন্ট করো, প্রেজেন্ট করতে পারে তাকে প্রেজেন্টার হিসেবে প্লেসমেন্ট করো, যে লিখতে পারে তাকে লিখি হিসেবে প্লেসমেন্ট করো, যে জব করতে পারবে সিভিল ব্যুরোক্রেসিতে তাকে সিভিল ব্যুরোক্রেসিতে পাঠাও, যে মিলিটারি ব্যুরোক্রেসিতে যেতে পারে তাকে মিলিটারি ব্যুরোক্রেসিতে পাঠাও। এই ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের বাইরে গিয়ে শুধুমাত্র আলাপ আর আলোচনা, শব্দচয়ন, আমার এইটা, তোমার সেইটা, আমরা এইটা, তোমরা সেটা নয়। আমি দেখি নতুন প্রজন্মের লোকেরা ফেসবুকে এগুলো নিয়ে ট্রল করে, এবং আমি খুব আশ্চর্য হই। আজকে একজন একটা প্রেজেন্টেশন দিল, সেই প্রেজেন্টেশনে কার কোন বক্তব্য নিয়ে ট্রল হয় এর উপর ভিত্তি করে 10টা স্লাইড দেখালো, এবং যে শব্দগুলো ব্যবহার হয় ওখানে কিন্তু দেখলে বোঝা যায় যে আসলে এই 5ই আগস্টের পরে কী ধরনের পরিবর্তনের সূচনা দেখতে পাই। এটা ফেল করলে আই ক্যান টেল ইউ, এটা যদি ফেল করে আবার আগের চাইতেও ভয়ানক অবস্থার জন্ম হবে। এই ফেইলটা থেকে বাঁচতে হবে। বাঁচার রাস্তা কি? বাঁচার রাস্তা হলো নিউ ডাইমেনশন ক্রিয়েট করতে হবে। এই নিউ ডাইমেনশনটা ক্রিয়েট করার জন্য ইয়াং প্রজন্মকে পার্টিসিপেশনের জায়গা আনতে হবে, উপদেশের জায়গায় না, নেগলেক্টের জায়গায় না, তাদেরকে সাইড বাই সাইড রেখে আদর করার জায়গায় না, তাদেরকে ডিসিশন মেকিং প্রসেসে আনতে হবে। যারা পারবে তারা ইফেক্টিভলি ম্যানেজ করতে পারবে, যারা পারবে না আমার ধারণা দে উইল ফেস সেম ডিফিকাল্টি। সাংঘাতিক তো করাপশন সমস্যার সমাধানটা বললেই তো আর হয়ে যাবে না। একেবারে রুট লেভেল থেকে শুরু করে টপ টু বটম এই করাপশন বিরাজমান। এই যে পাবলিক মানি আসবে, পাবলিক মানি যাবে, পাবলিক মানি আয় হবে, পাবলিক মানি ব্যয় হবে, মাঝখানে সিস্টেম লস হবে না। কোন রাজনৈতিক দল পারবে এটা সিস্টেম করতে? কোন পলিটিক্যাল পার্টির এরকম ইফেক্টিভ ডিজাইন আছে যে ডিজাইনটার কারণে সত্যিকার অর্থেই পাবলিক মানির আয় এবং পাবলিক মানির ব্যয় ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেকানিজমে হবে? এই সমস্ত ইফেক্টিভ পরিবর্তনের প্ল্যান হাজির না করে আমরা যদি অযথাই কাদা ছোড়াছুরির লাইনে যাই, আমার ধারণা এভরিবডি উইল লুজ। যেই বলবে না কেন সেই লুজ করবে, কারণ ক্রেডিবিলিটির জায়গাটা প্রশ্নবিদ্ধ হবে। আমার ছেলে সকালবেলা আমাকে জিজ্ঞাসা করে গাড়িতে উঠে, এভরিডে উই স্টার্ট টু গো স্কুল ইন এ কার, বাট এভরিডে অ্যাট দ্য সেম টাইম উই ফেস ট্রাফিক জ্যাম। আমাকে জিজ্ঞাসা করে, তুমি না রাজনীতি করো, তো can't you solve the traffic jam? Then why are you a politician? Shameful question. পারি না তো সলভ করতে। সেম প্রশ্ন করে সেম উত্তর দিতে হয়, বাবা হবে, বাবা হবে, আজকে না হয় 2 দিন পরে হবে, হচ্ছে তো না। দিস শুড বি দ্য অ্যাপ্রোচ অফ দ্য নিউ পলিটিক্স। যদি এই অ্যাপ্রোচ না হয় তাহলে উই হ্যাভ টু ফেস সেম কনসিকুয়েন্সেস। কিন্তু এই জায়গাতে যেমন রাজনীতির প্রেক্ষাপটেই তো আপনারাও টেনে আনছেন যে বিএনপি এর আগে কি করেছিল, কি করেনি, কোনটি করা উচিত ছিল, সেটিও তো এক ধরনের পেছনেই যাওয়া, তাই নয় কি? যে পেছনকে ধরেই তো সামনে আগাতে চাইছেন, পেছনের ইতিহাসকে নিয়ে। পেছনকে একেবারে অপ্রাসঙ্গিক নয়, বলতে হয়
কিন্তু এটা তো এমফেসিসের কিছু নাই। এমফেসিসের জায়গাটা হবে হাউ টু রিডিজাইন ও রিস্ট্রাকচার ইউর ফিউচার। মানে যেটা আপনাদের পক্ষে চাই সেটাকে এমফাসিস দেওয়া যাবে, বিপক্ষে গেলে দেওয়া যাবে না সেটা না, আমি সেটা বলছি না। এটা আমার আপনার পক্ষে বিপক্ষের প্রশ্ন না। প্রশ্নটা হলো কে সাস্টেইন করবে, কে সাস্টেইন করবে না। হ্যাঁ, এগুলো নিয়ে কেস থেকে নিয়ে ব্যস্ত থাকতে পারি, আমরা সময় পার করে দিতে পারি, বেনিফিট কি পাবো? শুধু এটাই হবে। আমি আপনাকে বলবো, আপনি আমাকে বলবেন, শেষ পর্যন্ত এন্ড গেম কি হবে? এন্ড গেম হবে অতীতে যা হয়েছে তার চেয়েও ডেঞ্জারাস হবে। কিন্তু যদি সলিউশনের রাস্তায় নজর দেওয়া যায়, আসলে আমি গ্রামে থাকি সপ্তাহে 5 দিন, সেখানে গিয়ে আমি দেখি যে প্রবলেম আইডেন্টিফাই করা লোকের কোনো সমস্যা নাই, কিন্তু প্রবলেমটা কাঁধে তুলে নিয়ে সলিউশনটা করে দেওয়ার জন্য যে পরিশ্রম, চিন্তা চেতনা, এখানকার লোকের প্রবলেম। জি, এটাই হওয়া উচিত নেক্সট পলিটিক্স। একটু আসতে চাই ডাক্তার মওদুদ হোসেন, একটু আপনার কাছ থেকে যে বিরতির আগে জানতে চাইছিলাম যে আসলে বিএনপির দুর্নীতির বিরুদ্ধে কবে লড়াই করেছিল? হ্যাঁ, আপনি কোশ্চেনটা বোধহয় একটু পরিবর্তন করেছেন। আপনি বলেছেন যে দুর্নীতি চ্যাম্পিয়নের কথা বলেছেন। সেটি আমি জানতে চাইছিলাম যে করলে বোধহয় আমার পক্ষে উত্তরটা দেওয়া সোজা হয়। জি জি, আপনারা জানেন যে টিআইবির যে সূচকের উপরে, যে ধারণা সূচকের উপর ভিত্তি করে একটা দেশকে দুর্নীতি কোন মাত্রাটিতে রয়েছে সেটা হিসাব করে, সেই ধারণাটি বিগত তার পূর্বে 3 বছরের হিসাবটাকে অ্যাকিউমুলেট করে একটা জায়গায় আসে। 2006 সালে এটি ছিল 0.4। আমি এটা যদি দেখানো যায়, চারটা এখানে বললেই হবে, যেটা ছোট দেখা যাবে না হয়তো। না, আমি জানি না দেখানো যাবে কিনা। এই চার্টে আপনি দেখবেন লক্ষ্য করে, এটা ধারণা সূচক ছিল 2.4 দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ বিএনপি এটার জন্য দায়ী নয়। তার বিগত 3 বছর, যেটি 1996 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের যে সমস্ত অপকর্মের ব্যাপারটা এই প্রতিভাত হইতে রিপোর্টে এসেছে সেই বছরের জুন মাসে। সেটাতে ছিল, এই ধারণা সূচক ছিল 0.4। সেটা প্রতি বছর ক্রমান্বয়ে উন্নতি হয়েছে। 2002 সালে এটা হয়েছে 1.2, 2003 সালে হয়েছে এটা 1.3, 2004 সালে এটা হয়েছে 1.5, 2004 সালে এটা হয়েছে 1.6 কাছাকাছি, 2005-এ এটা হয়েছে 1.7 এবং 2006 সালে এটা 2 হয়েছে। অর্থাৎ আপনি যে কথাটি বলছেন তথ্যটা সম্পূর্ণ ভুল আর কি। এটা আমি মিথ্যা কথাটি ব্যবহার করতে চাই না। এটি একটা বলতে এই কথাটিকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। কিন্তু আপনি যদি যান যে কোনো জায়গায়, আপনি চ্যাটজিপিটিতে দেখুন, গুগলে দেখুন, সব জায়গায় দেখবেন এই টিআইবি ধারণা সূচকটা 3 বছর আগে যে ডাটা থাকে সেগুলোর ভিত্তি করে এটা করে। তো আমার মনে হয় যে এই প্রবণতাটা বন্ধ হওয়া দরকার। আপনি সত্যকে সত্য বলুন। ধারণা সূচক যেটা আমরা বিএনপি 2001 সালে যেটা ইনহেরিট করেছিল, যেটা পেয়েছিল উত্তরাধিকার সূত্রে, সেটা ছিল 0.4 এবং তারা যখন 2006 সালে যেটি তারা ছেড়েছে, যেটা জোট সরকার ছিল, জামায়াতে ইসলামী আমাদের সেই সময়কার সরকারের একটা শরিক অংশ ছিল, সেটা 2-এ পৌঁছেছে। আমি আগের কথা একটু ফেরত আসি। সেটা হচ্ছে, দেখুন, শিক্ষার্থীদের ক্ষেত্রে যেমন আমার ভাই বলছিলেন যে তারা যেন যার যে যোগ্যতা আছে, যিনি ছবি আঁকতে পারেন, যিনি গান গাইতে পারেন, যিনি খেলোয়াড় রয়েছেন, যিনি শিল্পী রয়েছেন, আমরা ঠিক এটাকেই কিন্তু আমাদের এই শিক্ষা বিষয়ে যে আমাদের নির্বাচনী পরিকল্পনা, যেটা দেশের মানুষের জন্য যেটা আমরা করতে চাই, সেখানে আমরা এটাই কিন্তু বলেছি, স্কিল বেসড একটা এডুকেশন হবে, একটা হচ্ছে নলেজ বেসড এডুকেশন। আমি একটু যে আপনি এই প্রসঙ্গে আসার আগে আমি একটু আমি ভাবছিলাম যে আপনি ওই প্রসঙ্গে আরও বলবেন। আপনি কয়েকটি ধারণা সূচকের কথা বলছিলেন। 2005 সালে মানে বিএনপি 2005 সালেও তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। না, আপনি যদি এটাকে প্রতিষ্ঠিত করেন, চ্যাম্পিয়নের দিক দিয়ে প্রতিষ্ঠিত করছেন কেন? সূচকের ক্রমান্বয়ে যে উন্নতি হচ্ছে সেটাকে আপনি নিচ্ছেন না কেন? কিন্তু শীর্ষেই তো থাকলো। আমি সূচককে অস্বীকার করছি না। না, আমার কথা হলে সেটা না। আপনি তলাতে আছেন, সেটা কিন্তু অবস্থানগত পরিবর্তন, অবস্থানগত একটা অবস্থান। কিন্তু আপনি সূচক যেটা তাই সংখ্যানুপাতের কাছে যান, সেই সংখ্যার উন্নতি হয়েছে কিনা আপনাকে তো রাতারাতি আপনি করতে পারবেন। যে 0.4টাকে সে সময় ছিল, আপনি যে সময়টার কথা বলছেন, সেটা উন্নতি হয়েছে 1.5। এটা আপনি স্বীকার করেন কিনা সেটা আপনি ঠিক আছে, স্বীকার করছি। আপনি যদি এটাকে প্রতিষ্ঠিত করতে চান যে আমাকে চ্যাম্পিয়ন আপনি বলবেনই, তাহলে তো আমি কিছু করতে পারবো না। আর আপনি যদি বলেন চ্যাম্পিয়ন হলে তো বলতেই হবে। না, আপনি চ্যাম্পিয়ন বলছেন কি? ওরা কি বলেছে চ্যাম্পিয়ন শব্দটি কোথায় আছে? সবার শীর্ষে তো তাহলে চ্যাম্পিয়ন শব্দটি আপনি কোথা থেকে আমদানি? মানে চ্যাম্পিয়ন বলতে সবার শীর্ষে প্রথম হয়। সাংবাদিকরা এটা মনে করেছেন তাই শব্দটা মানুষের কাছে খুব মুখরোচক হবে। আচ্ছা, চ্যাম্পিয়ন বাদ দিলাম, আপনারা সংখ্যা দিয়ে বলুন না। আপনি বলুন এটা যে বিএনপি, এই কথাটা আমি চাইবো যে আপনি এটা আগামীকাল থেকে খুবই উচ্চ কণ্ঠে বলবেন যে বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে সময় দায়িত্বে ছিল রাষ্ট্র পরিচালনা, তখন তারা 0.4কে ইনহেরিট করেছে, ক্রমান্বয়ে সেটাকে বৃদ্ধি করে যারা যখন ছেড়েছে তখন এটা ছিল 2.0। কিন্তু অন্য দেশ থেকে সবার চেয়ে বেশি ছিল মাত্রাটা, সেটির কথা বলছিলাম। যে আপনার তথ্যটিও ঠিক আছে। সেক্ষেত্রে যদি আপনি আসেন, সেক্ষেত্রে ধারণা সূচকের মধ্যে অবস্থানগত, আপনি কিন্তু এটা বলছেন না যে 2005 সালে এই অবস্থান ছিল 7ম এবং 2006 সালে এই অবস্থানটা ছিল 9ম।
আমরা কিন্তু সেটা বলছি না। আপনার চ্যাম্পিয়ন পর্যন্ত আমি আছি, তার পরের অংশটুকু যেটা আছে, যেটা হচ্ছে বিএনপির পারফরমেন্সের একটা জায়গা আছে, তাই না? একটা সরকার রাতারাতি সব কিছু পরিবর্তন করে ফেলতে পারে না। এবং আপনি জানেন এটা, যে তার পূর্ববর্তী 3 বছরের যে হিসেবটা, সেটার থেকে এটা প্রতিফলিত হয়। অর্থাৎ 2001 থেকে 2003 পর্যন্ত বিএনপির যে পারফরমেন্স, সেটা 2004 সালে প্রতিভাত হয়েছে। এবং সেই সময়কাল থেকে দেখবেন আপনি কিন্তু এখানে বিএনপিকে বাংলাদেশকে তলায় নিতে পাবেন না। সে জায়গায় বাংলাদেশের অবস্থানটা এক জায়গায় হয়েছে 163-র মধ্যে 158, এবং তার পরবর্তীতে এটা আরও অবস্থানটার আরও উন্নতি হয়েছে। আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলা শিখি। আমরা বাংলাদেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বলার মধ্যে আমরা অর্জনটা কী করছি, আমি তো এটাই বুঝতে পারছি না। সে জায়গায় যদি সত্যিকার অর্থে কোনো যদি উন্নতির ইতিহাস থাকে, তাহলে আমরা সে কথাটা বলবার ক্ষেত্রে আমাদের এত কুণ্ঠা, এত সংখ্যা কেন? জি, আবারও আলোচনা আপনার কাছে ফিরব। শিশুমণি, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি অবশ্য কিছুক্ষণ আগে হাসনাত কায়ুম ভাই বলছিলেন, একই সুরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সংস্কার নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলছে না, কিভাবে ক্ষমতায় আসবে সেটি নিয়ে ব্যস্ত বিএনপি ও জামাত। একটু হাসনাত কায়ুম ভাই সেই একই সুরে আপনাদেরকে অভিযুক্ত করেছেন, আসলে আপনারা কেবল ক্ষমতার কথা বলছেন, সংস্কারের কথা বলছেন না। না, কেন বলছি না? আমরা অনেক দিন বলেছি। হাসনাত কায়ুম ভাই ছিলেন, আমরা ঐকমত্য কমিশনে ছিলাম, সেখানে প্রস্তাব ঠিক হয়েছে। তার জন্য গণভোটে কি প্রস্তাব যাবে, কি যাবে না, কোনটা থাকবে, কোনটা থাকবে না, একটা সাংবিধানিক সংস্কার আদেশ জারি হয়েছে, তার উপর ভিত্তি করে একই দিনে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো সংস্কার প্রস্তাব নিয়ে আর কি আলোচনা হবে এখন তো আলোচনাটা হচ্ছে সংস্কার প্রস্তাবটাকে গণভোটে গিয়ে হা অথবা না ভোট বিজয়ী হবে কিনা, তারপরে যে পার্লামেন্ট গঠিত হবে, ওই পার্লামেন্টের 2টা ক্যারেক্টার থাকবে, একটা সংবিধান সংস্কার সভা আর একটা হলো নর্মাল পার্লামেন্ট। সংবিধান সংস্কার সভায় 180 দিনের মধ্যে সংস্কার প্রস্তাব গৃহীত হবে। সুতরাং দিস ইজ ভেরি মাচ ইন দ্য রাইট ট্র্যাক। তো এখানে আর নতুন করে আলোচনার কিছু নাই। একটা কথা, দুটো কথা হয়তো অনেকেই বলতে চাইবে, আইন কানুন রিলেটেড অনেক কিছুতেই পরিবর্তন এসেছে, কিন্তু সেই পরিবর্তনটা যদি বাস্তবে রূপান্তর করতে হয়, তাহলে তো একটা সময় দিতে হবে, একটা প্র্যাকটিসের টাইম দিতে হবে। সুপ্রিম কোর্টে তো যুগান্তকারী ঘটনা ঘটে গেছে, সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট হয়ে গেছে, 53 বছরে তো হয়নি। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। হাইকোর্ট ডিভিশনে জজ নিয়োগের ক্ষেত্রে আইন হয়েছে, এটা তো অনেক দিন চিৎকার হয়েছে, কেউ করে নাই, এবার তো হয়েছে। তো এই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে গেলে, এস্টাবলিশড করতে গেলে, এই আইনগুলোকে বাস্তবে রূপান্তর হওয়ার জন্য কাস্টমে রূপান্তরিত হবে যদি রেকারেন্টলি প্র্যাকটিস হয়। এবং আগামী গণভোটে যে প্রস্তাবটা পাঠানো হয়েছে, এটা যদি হাঁ হয়ে আসে, তাহলে সংবিধান সংস্কার সবাই এটা অ্যাকসেপ্টেড হবে। অ্যাকসেপ্টেড হলে কি হবে? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়ে যাবে, তখন সংস্কারটা দৃশ্যমান হবে। এখন যা আছে এটা গণভোট পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতেই হবে। ফলে যে মন্তব্য করেছেন, এই মন্তব্যটা মনে হয় সঠিক হবে না। সঠিক এটা হবে যে ঐকমত্য কমিশনে যে ডিসিশনগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো হয়েছিল, তার একটা অনিবার্য পরিণতির দিকে যাচ্ছে, সেটা হলো গণভোট। সুতরাং আমি মনে করি এটা খুব ডিফিকাল্ট কিছু না। সেকেন্ড হলো আরেকটা জিনিস, আমার ভাইয়ের সঙ্গে তাল মিলেই বলি, এদেশে দুর্নীতি আছে, ডিপলি আছে। লেট আস অ্যাডমিট ইট। কে চ্যাম্পিয়ন না, ফরগেট অ্যাবাউট ইট। লেটস কাম টু এ কনক্লুশন, করাপশন ইজ ডিপলি রুটেড ইন বাংলাদেশ, এবং এটা স্টার্টেড ফ্রম ইন্ডিভিজুয়াল লেভেল এন্ডিং আপ টু স্টেট মেকানিজম লেভেল। তো এটাকে কোনো ব্যক্তি বিশেষকে ডিনায়াল মোডে না গিয়ে আমরা অ্যাডমিশন মোডে আসি। আমি ব্যক্তিগতভাবে অ্যাডমিশন মোডে থাকার পক্ষে। একটা প্রবলেমকে যদি আমি ডিনায়াল মোডে নিয়ে যাই, তখন আমার কাজ করতে অসুবিধা। আর আমি যখন অ্যাডমিট করে ফেলি, ইয়েস দ্য প্রবলেম ইজ দেয়ার, লেট আস অ্যাড্রেস ইট। অ্যাড্রেসটা দোষারোপ করে কাজ হবে না, কে আগে কে পরে এগুলো বলে কাজ হবে। সিস্টেমেটিক পরিবর্তন ছাড়া করাপশন ট্যাকেল দিতে পারবেন না। সিস্টেমেটিক পরিবর্তন কি? 1000 কোটি টাকার প্রজেক্ট বাংলাদেশে হবে আগামীতে, মিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্টও বাংলাদেশে হবে, কারণ বাংলাদেশের ইকোনমি বুমিং, এটা হিউজ। এই যে মিলিয়ন বিলিয়ন ডলারের করাপশন হবে দেখে আমি এটা নিব না, এই কথা আমি বলতে পারবো না। প্রজেক্ট নিতে হবে, ঢাকা টু চিটাগাং মেট্রো রেল বানাইতে হইতে পারে, কিন্তু সেটা আয়টা যে আসবে আর ব্যয়টা যে হবে, এই সিস্টেমেটিক জায়গাটাতে যদি আমরা অটোমেশন সিস্টেম করতে না পারি, তাহলে শুধুমাত্র ব্যক্তি বিশেষের প্রাধান্য আর আমিত্বের ভিত্তিতে রাজনীতি, কার কত পাওয়ার, কে কত শক্তিশালী এমপি, কে কত শক্তিশালী মন্ত্রী, কার কতটা নেটওয়ার্ক আছে, কার সাথে কার যোগাযোগ বেশি, এই কনসিডারেশনে গেলে একই পরিণতি হবে। বরংস আসতে হবে সিস্টেমের কাছে মন্ত্রীও
সারেন্ডার করতে হবে, সিস্টেমের কাছে এমপি সাহেবও সারেন্ডার করতে হবে, সিস্টেমের কাছে প্রাইম মিনিস্টারকেও সারেন্ডার করতে হবে, সিস্টেমের কাছে প্রধান বিচারপতিকেও সারেন্ডার করতে হবে। এই সিস্টেমেটিক পরিবর্তন ছাড়া ডিনায়াল মোড উইল নট গিভ আস এনিথিং গুড। ফলে আমি মনে করি দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি অল টুগেদার টু অ্যাডমিট যে করাপশন ইজ এভরিওয়্যার, লেট আস অ্যাড্রেস ইট ইন সিস্টেমেটিক্যালি। ব্যক্তিগত দোষে লাভ হবে না। আমি এটা দেখেছি, আমি এই 1 বছরে আমার অনেক অভিজ্ঞতা চেঞ্জ হয়েছে। একটা ভালো লোককেও যদি আপনি বসিয়ে দেন, সিস্টেমের কারণে সে করাপ্ট হতে বাধ্য হবে। একটা ইউনিয়ন পরিষদের কিংবা একটা উপজেলা লেভেলের টিওনোকে যদি আপনি দেখেন, খুঁজে দেখেন কি কারণে সে করাপ্ট হয়, বিকজ অফ সিস্টেমেটিক কোনো সেট রুলস নাই, না থাকার কারণে তদবিরের অভাবে কিংবা তদবিরের চাপে বহু অফিসার আছেন যারা কাজ করতে পারেন না। এই জন্য আমি এটার পক্ষে যে অ্যাডমিটেড চেঞ্জ দ্য সিস্টেম অ্যান্ড মেকানিজম, অটোমেশন সিস্টেম চালু করতে হবে, তাহলে এটাকে ট্যাকেল দেওয়াটা সহজ হবে।